ইটালিয়ান এম্বাসিকে আমরা অনুরোধ করব সে যেন আমাদেরকে সঠিক নির্দেশনা দেয়। তারা যেন আমাদেরকে বলে যে তোমার কাগজ ফেক, তুমি ডুপ্লিকেট পেপারস নিয়ে এসেছো, যাও তোমার মাধ্যমকে তুমি ধরো, তোমার কাগজ ফেক ছিল, এর জন্য তোমার ভিসা লাগেনি, তোমাকে আমরা রিজেক্ট দিয়েছি। আসলে আমরা এরকম সিদ্ধান্ত চাই, এছাড়া আমরা কোনো কিছু করতে পারছি না। আমরা আমাদের মাধ্যমকে ধরতে গেলে তারা বলছে আমাদের কাগজ অরিজিনাল, তোমরা প্রমাণ নিয়ে আসো যে আমি ডুপ্লিকেট পেপার দিয়েছি। যেহেতু চক্রান্ত চলেছে, এখনো চক্রান্ত চলছে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, আমি সেইগুলো খোঁজ পেয়েছি। আসলে আমরা এটাই চাই, এটাই আমাদের অনুরোধ। আশা করি আমার এই কথা সবাই শেয়ার করবেন, ভিএফএস গ্লোবাল এবং ইটালি এম্বাসির কানে পৌঁছে দিবেন। এর জন্য সবাই শেয়ার করবেন যেন তারা এই কথাগুলো শোনার পরে এই কার্যক্রমগুলো করে। আসলে এগুলো ছাড়া আর কোনো উপায় নেই এখন বর্তমানে আমাদের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনারা সবাই জানেন আমি 19 তারিখে আমার ইটালির ফ্লাইট ছিল কাতার এয়ারলাইন্সে। আমি 19 তারিখে রাত 10টার ফ্লাইটে বাংলাদেশ থেকে ইটালির প্লেনে উঠি এবং ইটালির সময় রাত 8টায় আমি ইটালি এসে পৌঁছাই। এরপরেই আমি ইটালি আসার পরে ইটালির আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ি। আপনারা সবাই জানেন, দেখেছেন, ইটালি প্রচুর ঠান্ডা, ইটালি ঠান্ডার দেশ। এখনো আমি কিছুটা অসুস্থ আছি, এখনো আমার ঠান্ডা, কিন্তু আপনাদেরকে আমি কোনো আপডেট দিতে পারছি না। এর জন্যই আমি আজকে নিয়ত করেছি যে আমি আজকে বাহিরে গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। যেই কথা সেই কাজ, তার জন্যই আমি বাহিরে আজকে চলে এসেছি, আপনাদের জন্য ভিডিও বানাবো। এই ঠান্ডা, আজকের ওয়েদার হচ্ছে -4 চলছে। এই ওয়েদারের ভিতরে আমি আপনাদের মাঝে চলে এসেছি ভিডিও বানানোর জন্য, এবং কিছু আপডেট আছে আজকে। আমি আমাদের মাধ্যম এবং আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, তাদের সাথে যেই সব ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোই আমি আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে তুলে ধরবো। আচ্ছা, আমি মূল উদ্দেশ্যতে আসি, যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি সব বিষয়ে ভিএফএস গ্লোবালকেই দায়ী করব, কারণ ভিএফএস গ্লোবাল এই দায়ের ভিতরেই থাকবে। কারণ আমরা দেখেছি আমাদের সাথে যেটা ঘটেছে, আপনারা সবাই জানেন আমাদের সাথে যা ঘটে, আমি তাই নিয়েই ভিডিও তৈরি করি। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল যেটা ঢাকায় আছে, সেই ঢাকার যে ভিএফএস গ্লোবাল ছিল, ওখানে যারা আবেদন করেছেন তাদেরকেই বেশি ভোগান্তির ভিতরে পড়তে হচ্ছে আমাদের সাথের যারা ছিল। আসলে আমাদের সাথের বললে ভুল হবে, আমাদের পরবর্তীতে, যেহেতু আমরা 2023 সালে আবেদন করেছিলাম, আগস্টের 19 তারিখে আমি ভিসা পেয়েছি। কিন্তু আমি যদি সেই একই ডেটে আমি ঢাকায় আবেদন করতাম, ঢাকায় না সরি, আমি যদি ভিএফএস গ্লোবাল সিলেট কিংবা চট্টগ্রামে আবেদন করতাম, তাহলে আমার একটু ভোগান্তির ভিতরে পড়তে হতো না। যেহেতু আমি ঢাকায় আবেদন করেছিলাম, এর জন্যই আমি বেশি ভোগান্তিতে পড়েছি, কারণ ঢাকায় চক্রান্তটা খুব বেশি চলে। আমি যেটা জানতে পেরেছি, 2023 সালে আবেদন করি, আমাদের পরবর্তীতে যারা আবেদন করেছিল 24 সালে যারা সিলেটে আবেদন করেছিল তারা অলরেডি ভিসা পেয়ে গেছে। কিন্তু একটা লোক ছিল আমাদের মাঝে, সে হচ্ছে ঢাকায় আবেদন করে, কিন্তু তার পাসপোর্ট রিটার্ন দিয়েছে, কিন্তু জমা নেওয়ার জন্য এখনো ডাকছে না। কিন্তু তার কিন্তু পেপারস এখনো অরিজিনাল, সবকিছু ঠিক আছে, এখনো অনলাইন আছে, মালিক এখনো তাকে খুঁজছে, বলছে যে দেখ আমার কাগজ, আমার সবগুলোই ভিসা লাগলো, এটা লাগবে না কেন, আমার তো এই লোক প্রয়োজন। এটা দেখে আমরা যেটা ধারণা করতে পারি যে এই চক্রান্তটা হচ্ছে ভিএফএস গ্লোবালের। ঢাকা ভিএফএস গ্লোবালে যারা আবেদন করছেন তাদেরকেই ঘোরাফেরা চক্রান্তর ভিতরে, ভোগান্তির ভিতরে বেশি পড়তে হচ্ছে। আমি আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা একটু ঢাকা ভিএফএস গ্লোবালের দিকে নজর রাখুন, চোখ দেন এবং কথা তুলুন যে ঢাকায় কেন এরকম সমস্যা হচ্ছে। এটা তো সিলেট এবং চট্টগ্রাম ওদিকে এরকম সমস্যাগুলো হচ্ছে না, এরকম ঝামেলা হচ্ছে না, তাহলে ঢাকার দিকে কেন এত ভোগান্তির ভিতরে পড়তে হচ্ছে। আসলে আমি বানানোর কথা বলছি না, আমাদের সাথে যেটা ঘটে গেছে আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। আমি অসুস্থ, বেশি কথা বলবো না। আমি আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে, বর্তমানে আমরা দেখছি যে অনেকেরই ভিসা লাগছে, রিটার্ন পেয়েছিল, পুনরায় জমা করেছে, তারা প্রায় 1 মাস 2 মাস পরে এখন ভিসা পাচ্ছে। এই খবরটা আমি পেয়েছি এবং দেখেছি, অনেকেই পোস্ট করেছে ফেসবুকে, আমি দেখেছি। কথাগুলো আগে পিছিয়ে হচ্ছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বিষয় যেটা হচ্ছে, আসলে আমি স্ক্রিপ্ট লিখেছিলাম, মনে পড়ছে না কথাগুলো, অসুস্থ, তারপরেও আপনাদের মাঝে এতটুকু আপডেট দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে যারা ইটালির জন্য আবেদন করেছেন এবং 1 বছর 15 মাস এতদিন পরে রিটার্ন পেয়েছেন,
রিটার্ন পাওয়ার পরে এখনো আপনার যেই লোকগুলো আছে তারা বলছে যে আমাদের পেপারস অরিজিনাল আছে। তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা রিটার্ন পেয়েছেন কিন্তু এখনো পুনরায় জমার জন্য ডাকছে না। আপনারা আপনাদের মাধ্যমকে চাপ দেন, আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন, আপনাদের মাধ্যম কি বলে সেটা শুনেন, সেই অনুযায়ী কাজ করেন। ইনশাল্লাহ আপনি এরা খুব ভালো একটা ফলাফল পাবেন খুব শীঘ্রই। কিন্তু যাদের 3 মাস হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা খুব চাপ দেন, তারা কি বলে। যদি তারা বলে যে আমাদের এটা হবে না, আসলে হবে না কেউ বলে না, সবাই বলে যে আমারটা ঠিক আছে, আমারটা ভালো, এটা অরিজিনাল কাগজ, মালিক লোক চাচ্ছে। কিন্তু যেই পরিস্থিতি আমরা দেখছি আসলে 1%ও না, এর থেকে কম অরিজিনাল লোক রয়েছে, অরিজিনাল কাগজপত্র রয়েছে, আর সব ফেক। কারণ আমরা এটাই বুঝতে পারছি এর ভিতরে কিছু চক্রান্ত আছে। ভিএফএস গ্লোবালের চক্রান্তর কারণে আমাদের এই 1 বছর যাবৎ বসে থেকে তারপরে আমরা ভিসা পেয়েছি। যদি এই চক্রান্তগুলো কাজ না করতো তাহলে কিন্তু আমরা 1 মাসের ভিতরেই ভিসা পেয়ে যেতাম। যেহেতু চক্রান্ত চলেছে, এখনো চক্রান্ত চলছে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, আমি সেইগুলো খোঁজ পেয়েছি। আপনারা সবাই এদিকে নজর রাখবেন, সবাই চোখ কান খোলা রাখবেন এবং ভিএফএস গ্লোবালের দিকে করা হবেন যেন তারা এই সব চক্রান্ত থেকে বেরিয়ে আসে। আসলে আমাদের সবাইকেই মিলে কাজ করতে হবে, এই চক্রান্ত থেকে বেরোতে হবে। ভিএফএস গ্লোবালের একটা চক্রান্ত আছে, সেই চক্রান্ত যাদের নুলস্তা অরিজিনাল, যাদের পেপারস অরিজিনাল, সবকিছু অরিজিনাল, এই চক্রান্তর কারণেই তারাও ভোগান্তির ভিতরে পড়ছে। আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন এবং যাদের পাসপোর্ট রিটার্ন দিয়েছে পুনরায় আবার জমার জন্য বলছে না, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন, মাধ্যমকে বলেন কি সমস্যা, এত লেট হচ্ছে কেন। কারণ আপনার মাধ্যমেই সঠিক তথ্যটা দিতে পারবে আপনাকে যে আপনারটা অরিজিনাল না ফেক। আসলে ফেক হলে কেউ বলবে না, সবাই বলবে অরিজিনালি, কিন্তু আপনাকে কথায় 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 তাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে তাদের কাছ থেকে সত্যি কথাটা বের করে নিয়ে আসতে হবে। আসলে বিষয়গুলো এখন এরকমই, খুব টাফ ব্যাপারগুলো। অরিজিনাল ডুপ্লিকেট সব এলোমেলো হয়ে গেছে, এখনো বুঝতে পারছি না। আসলে ভিএফএস গ্লোবাল এবং ইটালি এম্বাসি, তাদের কাছে আমাদের অনুরোধ যে যেগুলো ফেক সেগুলো যদি আমাদের রিটার্ন দিয়ে দেয় এবং বলে দেওয়া হয় যে এটা ফেক, তাহলেই আমরা যারা ভুক্তভোগী আছি, আমাদের যেই ভাই ব্রাদার আছেন ভুক্তভোগী, তারা আসলে সঠিক নির্দেশনা পাবেন, সঠিক তাদের মাধ্যমকে যে ধরতে পারবেন যে আপনি আমাকে ফেক কাগজ দিচ্ছেন, আমার টাকা পয়সা যা আপনাকে দিয়েছি, আপনি আমার টাকা পয়সা রিটার্ন দেন। আসলে আমার কাছে আমার না, আসলে যারাই ভুক্তভোগী আছেন সবারই এইটাই এখন ভিএফএস গ্লোবাল এবং ইটালি এম্বাসি, মেন ইটালি এম্বাসির কাছে আমাদের এটাই অনুরোধ যে সবার উদ্দেশ্যে আমি বলবো যে ইটালি এম্বাসি, আপনারা যারা ফেক তাদেরকে ফেক বলে তাদের ফাইলগুলো বলে দেন যে আপনার পেপারস ফেক ছিল, আর যাদের অরিজিনাল তাদের পুনরায় জমা নিয়ে তাদের ভিসা লাগিয়ে দেন। আসলে বিষয় এটাই, এটা না হলে আমরা আসলে কোনো পদক্ষেপ নিতে পারছি না যে আমরা এখন কি করব, কোনো পদক্ষেপ নিতে পারছি না। আমরা একটা সিদ্ধান্তর ভিতরে যেতে চাই, যেন আমরা কোনো একটা সিদ্ধান্ত নিতে পারি, সেই সিদ্ধান্তের ভিতর দিয়ে আমরা যেতে পারি। আসলে ভিএফএস গ্লোবাল না, ইটালিয়ান এম্বাসিকে আমরা অনুরোধ করব সে যেন আমাদেরকে সঠিক নির্দেশনা দেয়। তারা যেন আমাদেরকে বলে যে তোমার কাগজ ফেক, তুমি ডুপ্লিকেট পেপারস নিয়ে এসেছো, যাও তোমার মাধ্যমকে তুমি ধরো, তোমার কাগজ ফেক ছিল, এর জন্য তোমার ভিসা লাগেনি, তোমাকে আমরা রিজেক্ট দিয়েছি। আসলে আমরা এরকম সিদ্ধান্ত চাই, এছাড়া আমরা কোনো কিছু করতে পারছি না। আমরা আমাদের মাধ্যমকে ধরতে গেলে তারা বলছে আমাদের কাগজ অরিজিনাল, তোমরা প্রমাণ নিয়ে আসো যে আমি ডুপ্লিকেট পেপারস দিয়েছি। আমাদের সবার উদ্দেশ্যে, সবাই যারা ভুক্তভোগী আছেন সবার উদ্দেশ্যে আমি ভিএফএস গ্লোবাল এবং ইটালি এম্বাসির কাছে অনুরোধ করছি, আপনারা অতি শীঘ্রই আমাদের ফলাফল জানান যে এইটা ফেক, তুমি ফেক কাগজ নিয়ে এসেছো, তোমার এটা ফেক, তুমি তোমার মাধ্যমের সাথে যোগাযোগ করো, তোমার ভিসা লাগবে না। আসলে আমরা এটাই চাই, এটাই আমাদের অনুরোধ। আশা করি আমার এই কথা সবাই শেয়ার করবেন, ভিএফএস গ্লোবাল এবং ইটালি এম্বাসির কানে পৌঁছে দিবেন। এর জন্য সবাই শেয়ার করবেন যেন তারা এই কথাগুলো শোনার পরে এই কার্যক্রমগুলো করে। আসলে এগুলো ছাড়া আর কোনো উপায় নেই এখন বর্তমানে আমাদের। আমি আবারও বলছি, ইটালিয়ান এম্বাসির কাছে আমাদের অনুরোধ,
আপনারা আমাদের পেপার যদি ডুপ্লিকেট হয় আমাদের জানান যে আপনারটা ডুপ্লিকেট, তাহলেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো যে এখন কি করব। আসলে আপনারা আমাদেরকে যেভাবে ঝুলিয়ে রেখেছেন আমরা এখন বুঝতেছি না যে আমরা কোন দিকে যাব, কি করব। আসলে আপনাদের কথার উপরে, আপনাদের নির্দেশনার উপরেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা কি করব। আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা কেউ টেনশন করবেন না। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, চিন্তা করে কোনো লাভ হবে না। আসলে সঠিক দিক, সঠিক নির্দেশনা, এদিকেই চলতে হবে, এটাই মানতে হবে। চিন্তা করে কোনো লাভ হবে না। আসলে আপনারা সবসময় মাথায় রাখবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তোবা ইটালির ভিসা আপনার লাগেনি, পরবর্তীতে আপনার জন্য আরো ভালো কিছু রয়েছে, এর জন্যই আপনার ভিসা লাগেনি। আপনারা সবাই নিশ্চিন্তায় থাকবেন। আজকে অনেক কথা বলে ফেললাম, আসলে আমি অসুস্থ, সব গুছিয়ে কথা বলতে পারছি না। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে অসুস্থর কারণে এত পরিমাণে ঠান্ডা এই দেশে, কথাও বলতে পারছি না, কথা আটকে আটকে যাচ্ছে। তারপরেও আপনাদের মাঝে এত কথা আমি বললাম, আপনারা অনেকেই আসলে যারা প্রশ্ন করেন আমাকে, তাদের উদ্দেশ্যে যেটা বলবো, আপনারা দয়া করে আমি যেই সব ভিডিও তৈরি করি সেই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে একটা প্রশ্ন করবেন। আপনারা ভিডিও না দেখে একটু ভিডিও দেখেই আপনারা একটা কমেন্ট করে বসে থাকেন, একটা প্রশ্ন করে বসে থাকেন। আমি যেটা বলবো আপনারা পুরো ভিডিও দেখে সেই ভিডিওর উপরে বেস করে একটা প্রশ্ন করবেন। আর একটা বিষয় যেটা হচ্ছে, অনেকেই অনেক ধরনের নেগেটিভ প্রশ্ন করেন, অনেক ধরনের নেগেটিভ কথা বলেন। তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আমি নিজের খেয়ে নিজের পরে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, এখানে কিন্তু আমার লাভ নেই কোনো। আমার পেজে এখনো মনিটাইজেশন হয়নি যে আমি টাকা ইনকামের জন্য এত কিছু করব। আমি একটা পরিচিতির জন্য আমার এই ভিডিও করা। আপনারা সবাই জানেন আমার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি শিহাব খান লাইফলাইন। মানে হচ্ছে আমি জীবনে যা করব এটা একটা স্মৃতি আকারে আমি এই চ্যানেলটা খুলেছি, যেন এই স্মৃতি আকারে আমি এই ভিডিওগুলো আপনাদের মাঝে এবং আমার স্মৃতিতে রাখতে পারি, সবাইকে দেখাতে পারি, বা আমার ফ্যামিলিরা সবাই দেখবে। এই স্মৃতি আকারে তুলে ধরার জন্যই আমি আমার এই চ্যানেলটি খুলেছিলাম, পরিচিতি পাওয়ার জন্য। কিন্তু আপনারা ভুল বুঝে আমাকে একটা ব্যাড কমেন্ট করে বসেন। আসলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এ ধরনের কথাবার্তা আমাকে বলবেন না, কোনো খারাপ প্রশ্ন করবেন না, কোনো খারাপ মন্তব্য করবেন না। আসলে আমি কারো খারাপ চাই না। আমি চাই যেন আমার কথা, দুই একটা কথা শুনে আমি কিভাবে চলাফেরা করি, আমি কিভাবে ইটালিতে আসলাম, আমি পুরো ঘটনা আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরেছি। এবং এরকম আছে, অনেকে প্রশ্ন করছে ভাই, অনেকে আলোচনা করছে যে ভাই এই লোকটা যে এরকম বলছে ভিডিওতে, এটা কি সত্য? আসলে ভাই আমার ভিডিও যারা আপনারা শুরু থেকে দেখেন তারা জানেন আমি যেই ধাপে গিয়েছি, যেভাবে হয়েছে সেগুলোই দেখাই। আমি কোনো মন গড়া কথা বলি না। আমার সাথে যা ঘটে যায় আমি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরি। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো, আর কথা বাড়াবো না। সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আজকের যে আলোচনাগুলো করলাম এগুলো সবাই শেয়ার করবেন, যেন এম্বাসি বরাবর এই কথাগুলো যায় এবং তারা বুঝতে পারে আমরা কি চাচ্ছি। আসলে আমরা কি চাচ্ছি এটা তারা জানে। আমরা চাই যেন আপনারা আমার ভিডিও শেয়ার করেন এবং তাদেরকে দেখার সুযোগ করে দেন। তারা তাদের আয়তায় এই ভিডিও গেলেই তারা বুঝতে পারবে যে আমরা কি চাই। আমরা কি চাই এটা তারা বুঝতে পারলেই তারা সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। আশা করি সবাই এই ভিডিওটা শেয়ার করবেন। আসলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ইটালিতে এসেছি, আমি যেন ইটালিতে ভালো মতো থাকতে পারি, ঈমান নিয়ে চলতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।